স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কমিশন পুনর্গঠনের সংলাপের পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্রপতি। বিএনপি সহ 5টি দলকে পাঠানো হয়েছে চিঠি, অন্যদের সাথেও যোগাযোগ হবে পর্যায়ক্রমে। এসব নিয়ে আজকের আলোচনা সংলাপ সংবাদ। কথা বলতে স্টুডিওতে আছেন সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আলী এরফাত, আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা পেরিসা শামীম হায়দার পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। মোহাম্মদ আলী আরাফাত, আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো যে 5টি রাজনৈতিক দলকে রাষ্ট্রপতির চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য। আওয়ামী লীগকে এই 5টি দলের মধ্যে রাখা হয়নি কেন? It's a very good question, very interesting. সম্ভবত এটা হতে পারে যে আওয়ামী লীগ তো সরকারে আছে এবং মূলত নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা নিয়ে আমার মনে হয় বিরোধী দলে যারা আছে বা একেবারে সরাসরিভাবে সরকারে নাই, তাদের হয়তো কনসার্নটা বেশি, তাদের ইন্টারেস্টটা বেশি। এটা একটা কারণ হতে পারে। আওয়ামী লীগের ডেফিনেটলি ইন্টারেস্ট আছে, বাট বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কিছু জিনিস ভেরি ইন্টারেস্টিং। আপনাকে এই প্রশ্ন সাথে প্রাসঙ্গিকভাবে আমি একটু বিষয় আনতে চাই। যেমন ধরেন, ইলেকশন কমিশন যদি কোথাও তার ভুল ত্রুটি থাকে, দুর্বলতা দেখায়, হ্যাঁ, এবং সেটা যার ফলে যদি ধরেন বিরোধী দলের প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা নিয়ে অনেক বেশি অভিযোগ ওঠে এবং তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, আলোচনায় সব জায়গায়। কিন্তু নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে কখনো কখনো সরকারি দলের প্রার্থী যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন এটা নিয়ে সরকারি দলকে কখনো দেখা যায় না তাকে ইলেকশন কমিশনের কাঠগড়ায় দাঁড় করা। কিন্তু ইন্টারেস্টিং, এইবার কিন্তু আওয়ামী লীগও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একদম খোলাখুলি বলেছে। উপজেলা নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা বলেছে যে এই নির্বাচন কমিশন আসলে সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। না, বলা উচিত, আমি মনে করি। যেমন যেখানে হেরেছে সেখানে বলেছে। এই নির্বাচন কমিশনের এগেইনস্টে আপনাকে আমি বলি যে গত টার্মে যদি আপনি দেখেন, এই পৌরসভার ইলেকশনগুলি দেখেন, সিটি কর্পোরেশন ইলেকশনগুলি, আপনার মনে আছে যে গাজীপুরে, সিলেটে, রাজশাহীতে, বরিশালে একটার পর একটা আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা হারলো। এবং আমরা কিন্তু দেখেছি, তখন অবজার্ভ করেছি যে ধর্মীয় উন্মাদনা তৈরি করে, হেফাজত কেন্দ্রিক যে ধর্মকে সেন্সিটাইজ করে এক ধরনের অপকৌশল ব্যবহার করে কিন্তু এই ইলেকশনকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। আমার কথা হচ্ছে, ধরেন সরকারি দলের পক্ষ থেকে যদি মাসেল পাওয়ারকে অপব্যবহার করা হয়, অর্থকে অপব্যবহার করা হয়, প্রশাসনকে অপব্যবহার করে যদি বিরোধী পক্ষকে ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে বিরোধী পক্ষ যদি ইলেকশন কমিশনকে অভিযোগ করে, তা সরকার পক্ষেরকেও অভিযোগ করা উচিত। কিন্তু কারণ ইলেকশন কমিশন তো একটা সাংবিধানিক আলাদা, মানে একটা না, সরকার পক্ষ তো ওই যে নির্বাচন কমিশন যেগুলি দুষ্টামি করছে সেগুলি ফল ভোগ করছে, মানে অনেকগুলি তারা সরকারের পক্ষ হয়ে কাজ করছে। এটি আপনি ঠিকই বলছেন। না, আমি সেটাই বলছি যে মানে সরকারের কিন্তু ইলেকশন কমিশনকে ডিফেন্ড করা দরকার নেই। ডিফেন্ড করে তো লাভ নাই, মানে লাভ নাই। দরকার হলে ইলেকশন কমিশনের কোনো কর্মকাণ্ড দ্বারা, ইলেকশন কমিশন কিন্তু একটা থার্ড পার্টি, সে কিন্তু সরকারি দলকে যেভাবে ট্রিট করবে বিরোধী দলকে একইভাবে ট্রিট করার কথা করে বা না করে। আমার কথা হচ্ছে যে ধরেন, যেখানে ইলেকশন কমিশনের ভুল ত্রুটির জন্য বিরোধী পক্ষ যদি তাকে ধরে, সরকারি পক্ষ যখন ক্ষতিগ্রস্ত তারও ধরা উচিত ইকুয়ালি, কিন্তু সে তখন একটু সফটওয়্যার থাকে, দেখা যায়। আমি একটু বিএনপি সাংগঠনিক সম্পাদকের কাছে আসতে চাই। শামাপা, আপনাদের স্পষ্ট যে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা একটা প্রস্তাব দিয়েছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে আপনারা আলোচনা করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতি আপনাদের প্রস্তাবে সাড়া দিয়েছেন, আপনারা সহ অন্য রাজনৈতিক দলকে ডেকেছেন। আমি প্রশ্নটি করতে চাই এভাবে যে আপনারা 2015 সালে যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিলেন তা কোনো সুফল বয়ে আনেনি, বরং এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সুফল বয়ে আনছে। এ দিয়ে কি আপনারা আপনাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে কোনো পাথেয় পেলেন কিনা? না, নির্বাচন কমিশন রূপরেখা কিরকম হবে, কিভাবে গঠিত হবে, কমিশনে কে কে থাকবে, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দেশের জন্য, জাতির জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দুঃখজনক, আমি বলবো যে সব বিগত দিনের যে কয়টি দলই সরকারের দায়িত্বে ছিল, প্রত্যেকেরই এই দায়ভার নিতে হবে যে এতদিন পর্যন্ত হ্যাঁ, আমাদের কিন্তু একটা সঠিক নির্বাচন কমিশন যে নিউট্রালি কাজ করবে এরকম গঠিত হয়নি। আপনি আরাফাত ভাইকে যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় আমার একটা উত্তর আছে যে রাষ্ট্রপতি সরকারি দলকে বা আওয়ামী লীগকে এই আমন্ত্রণ জানায় নাই। হতে পারে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই নির্বাচন কমিশনের রূপরেখার একটা জাতির উদ্দেশ্যে যেটা উনি দিয়েছেন, সেটা কিন্তু মানে ওইটা দেওয়ার আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগ সেটা রিজেক্ট করেছে, মানে না পড়েই। মানে আমরা তখনও ওই ভেনিউতে ছিলাম যখন তারা রিজেক্ট করেছে। হ্যাঁ, মানে আমরা শুনে দেখেছি, ভেরি কুইক রেসপন্স। এখন এবং তখন তারা সাথে সাথে বলেছে না, এটা নিয়ে আলোচনা করার, নির্বাচন কমিশনে কি আলোচনা, এবং কোন আলোচনা হবে না। এবং কিছুদিন, আমার মনে হয় 2 দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি যা করবে তাই হবে। হ্যাঁ, উনি কিন্তু এরকম একটা কমেন্ট, হতে পারে যে যেহেতু আমরা যদিও বা রাষ্ট্রপতিকে একটি মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রেখেছি এবং একজন নিউট্রাল এন্টিটি বডি হিসেবে ওনার কাজ করার কথা, কিন্তু আমার কাছে মনে যেটা উনি বললেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বাস্তবতা হচ্ছে যে যেই দলের রাষ্ট্রপতি সেই দলকে
দলের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো সেই কারণেও হতে পারে যে সরকারি দলকে আওয়ামী লীগকে ইনভাইট করার কোনো প্রয়োজন নাই, কারণ আওয়ামী লীগ আলটিমেটলি মানে আওয়ামী লীগ যা চাবে তাই হবে। তো সুতরাং সেই কারণেও হতে পারে যে কোনো দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করে না। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি ব্যারিস্টার শামীম আজাদ পাটোয়ারি আপনার থটসও একটু জানতে চাই যে আসলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হলো না কেন? মানে এটা কি এই কারণেই যে মানে আওয়ামী লীগেরটা তো আমরা জানি বা রাষ্ট্রপতি জানেন? না, আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, একটা তো পলিটিক্যাল নেক্সাস তো রাষ্ট্রপতির সাথে পলিটিক্যাল আওয়ামী লীগের আছেই, এবং সেখান থেকে কমিউনিকেশনটা তাদের জন্য অনেক ইনফর্মাল ওয়েতেও হতে পারে। এটার জন্য ফর্মাল ইনভাইটেশন, ফর্মাল ডিসকাশন হয়তো বা উনি প্রয়োজন মনে করছেন না। ইম্পর্টেন্ট জিনিসটা দাঁড়াচ্ছে যে রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি অনেকদিন আমরা নিষ্ক্রিয় দেখতাম। রাষ্ট্রপতি একটা সিরিমোনিয়াল রাষ্ট্রপতি আমাদের ডেফিনেটলি, এবং আর্টিকেল 48-এ তার আসলে কোনো পাওয়ারই নেই। একমাত্র পাওয়ার হচ্ছে সংসদে বিরোধী দলীয় যিনি হাইয়েস্ট ভোট পাবে যে দল, তার প্রাইম মিনিস্টারকে হিসেবে তার নেতাকে ইনভাইট করা আর চিফ জাস্টিস নিয়োগ করে। এর বাইরে বাকি সব হি ইজ বাউন্ড টু অ্যাক্ট অন অ্যাডভাইস অন প্রাইম মিনিস্টার। তো নির্বাচন কমিশনের ব্যাপারটা যদি সংবিধানের আর্টিকেল 48-কে আপনি ধরেন, নির্বাচন কমিশন গঠনও কিন্তু হি ইজ বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার আপাত দৃষ্টিতে। কিন্তু যদিও কিছু কার্যত- সিরিমোনিয়াল হ্যাঁ। পোস্টের লোকজনের একটু গুরুত্ব থাকে যে এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে Exactly. হয়তো পরস্পর মুখ Crisis দেখা দেখি নাই, period-এ- মাঝখানে একজন মুরব্বী থাকলেন, হ্যাঁ, তিনি যাওয়ার কথা একটা বলেন। এটা জায়গা। একটা- অবশ্যই রাষ্ট্রপতি পদটা সাংবিধানিকভাবে সবচেয়ে উঁচু পদের মধ্যে একটি, এবং তার একটা ন্যূনতম নিরপেক্ষতা দেখা যাচ্ছে সবচেয়ে সবাইকে উঁচু ডাকার পদটি মাধ্যমে। আসলে। সবচেয়ে উঁচু পদটি। জি। এই। তো সেদিক থেকে তার এই যে বিভিন্ন দলকে ইনভাইট করা, এটা বহুদলীয় গণতন্ত্রের একটা নিদর্শন, অবশ্যই এবং সুনিদর্শন। সেক্ষেত্রে আপনি বলছেন পলিটিক্যালি যেহেতু তার সাথে তার যোগাযোগ আছে সেজন্য আওয়ামী লীগকে প্রথম পর্যায়ে ডাকা হয়নি। হয়তো আদৌ ডাকা- ডাকা হবে কিনা আদৌ আমরা ডাকা জানি না। হতেও পারে, ডাকতে হবে, because মানে ultimate আওয়ামী লীগের সর্বমোট- মন্ত্রী রাষ্ট্রপতি আগে থেকেই জানেন। না, হয়তো ব্যাপারটা এমন পরবর্তীতে না। ডাকা হতেও পারে। না, ডাকা পরবর্তীতে হতেও কেন? পারে। মানে কোন ক্রাইটেরিয়ায় প্রথম পাঁচটি পদে আওয়ামী লীগ থাকে না, না আমি সেটা আমি কিন্তু যেটা বলছিলাম একটু জি। মনে হয় সামা একটু মিসইন্টারপ্রেট করি। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের পলিটিক্যাল কালচারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে দাবিটা হচ্ছে বেশি কিন্তু বিরোধী দলের পক্ষগুলোতে বিরোধী দল থাকে। থেকেই, এই জন্য বিরোধী দলকে শোনার দায়িত্বটা বা অগ্রাধিকারটা বেশি দেয়া, এই জায়গা থেকে হয়তো চিন্তা করে তাদেরকেই ডাকা হয়েছে। মানে হয়তো আওয়ামী লীগকে মানে- ডাকার ব্যাপারটা হয়তো একটা ফর্মালিটিজ এর অংশ ছিল, মানে হয়তো যদি ডাকা হতো আর কি। আমার খুব ইচ্ছা করছে সত্যি যদি জানতে পারতাম যে কেন রাষ্ট্রপতি আসলে কোন বিবেচনায় এই পাঁচটিকে ডাকলেন, আওয়ামী লীগকে ডাকলেন না বা অন্য কাকে ডাকছেন। রাষ্ট্রপতিকে নিয়ে যখন কথা বলছি তখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছে মোহাম্মদ আরাফাত, সেটি হচ্ছে যে আজকে আপিল বিভাগ বলেছেন যে সংসদীয় গণতন্ত্রে বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতি মাত্র নামে মাত্র। রাষ্ট্রপতি যখন সেই গেজেট প্রকাশের অধস্তন আদালতের বিচারকদের চাকরি বিধি প্রণয়নের গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন, তখন তিনি বলেছেন যে রাষ্ট্রপতি আসলে নামে মাত্র, এবং তাকে সরকারকে আবার নির্দেশ দিয়েছেন যে 15 দিনের মধ্যে ঠিক করতে। এই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নামে মাত্র বলতে আসলে প্রধান বিচারপতি কি বুঝাতে চাইলেন? এটা আমাদের সাংবিধানিকভাবে আমরা আসলে তো যেটা জানি যে রাষ্ট্রপতি তো মূলত দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার মূলত কাজগুলি করে। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই তো চিফ জাস্টিস এটি কেন ধরে নিলেন না রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি প্রাইম মিনিস্টার অ্যাডভাইসই করেছেন? প্রধান রাষ্ট্রপতি তো আইন কানুন জানেন, এবং রাষ্ট্রপতি স্পিকার ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, তিনি তো of course, of course. তিনি তো এমন না যে তিনি আইন কানুন জানেন না, তিনি আমার মতো লোক। না, এখন সেটা ঠিক আছে, আই এগ্রি উইথ ইউ, বাট আমার মনে হয় এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু কিছু পজিটিভ আউটকাম বের হয়ে আসতে পারে। এক ধরনের রিফর্মস, কি বলবো, একটা আমাদের ধর এই মুহূর্তে যত আইন কানুন সাংবিধানিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো যে সব ঠিক এবং ফুল প্রুফ তা তো না, কিন্তু সবকিছু থাকার পর এর মধ্যে থেকেও কিন্তু ধরেন কিছু 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 ক্ষেত্রে কনফিউশন আসছে, কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট ক্রিয়েটেড হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট হচ্ছে, দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এর মধ্যে থেকে কিন্তু আমরা একটা বেটার কিছুতে পৌঁছানোর একটা চেষ্টা, আমি মনে করি এটা ওই প্রগ্রেসের অংশ হিসেবে হলেও হতে পারে। যেমন এই যে আপনার প্রধান বিচারপতিকে ইমপিচ করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে দীর্ঘদিন আলাপ হলো পার্লামেন্টে। সো অনেক কিছু কিন্তু আমরা এখনো ফাইন টিউন করার প্রক্রিয়ার মধ্যে আছি, আর একটু বেটার একটা সিস্টেমে যাওয়ার জন্য। হয়তো এই প্রসেসের মধ্যে একটা উপলব্ধি তৈরি হতেই পারে যে রাষ্ট্রপতির হয়তো আসলে কিছু আলাদা ক্ষমতা দরকারও আছে, হতেই পারে। এবং আমি রাষ্ট্রপতি আলাদা কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতেও পারে। আর এটা আমি এই রাষ্ট্রপতির ক্ষেত্রে বলছি না, ওভারঅল মানে অনাগত কালের জন্য। সবসময় তো আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বা বিএনপি সবসময় থাকবে না, মানে রাষ্ট্রপতি অ্যাজ হোল অ্যাজ ইনস্টিটিউশন হয়তো বাংলাদেশের ওভারঅল ডেমোক্রেসি এবং যে আপনার ব্যালেন্স অফ পাওয়ার বা হোয়াট এভার, এইসব প্রত্যেকটা জায়গা থেকে আপনি চিন্তা করলে হয়তো এটা প্রয়োজন হতে পারে, এবং সেই উপলব্ধি তৈরি একটা মানে হয়তো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েটেড হলো। সামাওবাদ এরকম মনে করছেন কিনা যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হলো বা রাষ্ট্রপতির আরো এখতিয়ার? আমি মনে করি এ ব্যাপারে আমি একমত যে আমি মনে করি যে প্রধানমন্ত্রী আমাদের কনটেক্সটে, আমাদের কনস্টিটিউশন যেটা আছে, প্রধানমন্ত্রী সকল ক্ষমতার অধিকারী সর্বোচ্চ, সেটা কিন্তু অনেক সময় মিসইউজ হতে পারে এবং হচ্ছে। তো সেই কারণে আমি মনে করি যে রাষ্ট্রপতির পাওয়ারটা একটু ডিভিশন হলে, পাওয়ারটা যদি প্রধানমন্ত্রীর পাওয়ার একটু কমিয়ে রাষ্ট্রপতির পাওয়ারটা একটু বাড়ানো যায়,
ক্ষেত্র বিশেষে, তাহলে হয়তো একটু ব্যালেন্স অফ পাওয়ার হবে এবং এবং কোনো কোনো ক্ষেত্রে যখন একটা ডেডলক হয়ে যায়, যখন রাজনৈতিক সিচুয়েশন এমন হয়ে যায় যে কোনো, আপনি যেটু আগে বলেন মুরব্বী, একজন মুরব্বীর প্রয়োজন হয়, সেই মুরব্বীর তো ক্ষমতা থাকতে হবে কিছু ধরেন করার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেল এবং আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতি রয়ে গেল, যার অনেক পাওয়ার, আপনারা এসেই তো তাকে প্রধান কাজ মনে করবেন যে তাকে সরাতে হবে। না না, আমার আপনারা তো কথা একটা হচ্ছে পাওয়ারফুল রাষ্ট্রপতিকে রাখবেন না। না না না, আমি আপনারা নিজেদের রাষ্ট্রপতি রাখেন না, বদরুদ্দোজা চৌধুরী, আপনি নিশ্চয়ই মনে আছে। দল মত নির্বিশেষে এখন আমরা তো বিগত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এখন সামনের দিকে ভুলটা এগোতে হবে। ঠিক, এটা কে হ্যাঁ, বলে দিবে তো আসলে? এখন আমরা মনে করি, আমি এই ব্যাপারে একমত যে অবশ্যই যে একটু ব্যালেন্স অফ পাওয়ার হওয়া আপনি মনে করছেন ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। শাহরিমাজার পাটোয়ারি, আমি যেহেতু আপনি দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত রয়েছেন, আমি একটু আপনাকে কোট করতে চাই, আপনাকে একটি কোট শোনাতে চাই। রাষ্ট্রপতি প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দিল সর্বোচ্চ আদালত, অধস্তন আদালতের বিচারকদের যে সিদ্ধান্ত দিয়েছে, আমি প্রধান বিচারপতিকে কোট করছি, রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে। এই দেশে রাষ্ট্রপতিকে ভুল বোঝায় কে, এবং ভুল বোঝানোটি যে আসলে ঠিক মন্তব্য, এটি মন্তব্য করেছে, সেটি মন্তব্য করছেন প্রধান বিচারপতি। আমি জানি না মানে আমরা কোন দিকে যাচ্ছে, এটা কি ভালো খারাপ না কিরকম? এটা হচ্ছে আমাদের সংবিধানে কিছু ইনহেরেন্ট ইনকনসিস্টেন্সি আছে। যেমন আর্টিকেল 48 এ বলা আছে প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস দিবে সেটা অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করবেন এবং ওই অ্যাডভাইস কখনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। Exactly. অ্যাবসলিউট একটা দেয়া আছে এবং সব দেশেই আছে এটা। Right. আবার 94 এ বলা আছে চিফ জাস্টিস এবং আদার জাজেস সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আবার আমাদের 116 ক্যাপিটাল এতে বলা আছে যে জুডিশিয়ারি ইনক্লুডিং অধস্তন জুডিশিয়ারি তাদের ফাংশনিং এ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আবার 116 তে বলা আছে যে রাষ্ট্রপতি চিফ জাস্টিস বা জুডিশিয়ারির পরামর্শক্রমে অধস্তন আদালতের কর্মকর্তাদের ট্রান্সফার, নিয়োগ এগুলো করবেন। এই কনফিউশনগুলো অনেকবার জুডিশিয়ারিতে আসছে, কিন্তু জুডিশিয়ারি অনেকবার এসকেপ করে গেছে। ছোটখাটো কিছু উদাহরণ দিই, আমি একটা কেসও আমি পড়েছি, যেমন এস এন গোস্বামী একটা মামলা আসছিল, সেখানে বলা হয়েছিল যে সুপারসিড করা যাবে না, সিরিয়াল মোতাবেক অ্যাপিলেট ডিভিশনের জাজ হবে অ্যাজ পার সিনিয়রিটি। অ্যাপিলেট ডিভিশন নিজেই বলছে যে না, অ্যাপিলেট ডিভিশনের জাজ যে হবে এটা প্রেসিডেন্টের একটা অ্যাবসলিউট ক্ষমতা, একদম অ্যাবসলিউটলি বলছে সিনিয়রিটি একমাত্র বিবেচ্য বিষয় না। এক্স্যাক্টলি। এবং হাসানেজা আজিমা একটা মামলা আসছে, সবচেয়ে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের জাজকে চিফ জাস্টিস করতে হবে, এটা ইস্যুটা আসছিল, সেখানেও অ্যাপিলেট ডিভিশন বলছে না, সবচেয়ে সিনিয়র মোস্ট হবে না। তো জুডিশিয়ারি নিজেই তো তার ক্ষমতা আগেই অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতিকে দিয়ে আসছে। ইন্ডিয়াতে যখন সুপারসিড করা হলো 74 সালে ইন্দিরা গান্ধী করলেন, 4 জন চিফ জাস্টিস এবং নেক্সট 4 জন একসাথে পদত্যাগ করেন। খান্নাকে সুপারসিড করা হয়, এই ধরনের ঘটনা আমাদের দেশে কখনো ঘটে। কিন্তু ব্যারিস্টার শাহরিমাজার পাটোয়ারি, আমি শুধু এই জায়গায় আপনি একটু সাহায্য চাচ্ছিলাম, প্রধান বিচারপতি কেন এটি বুঝলেন যে এই সিদ্ধান্তটি রাষ্ট্রপতি এককভাবে নিয়েছেন যে তিনি গ্যাজেট প্রকাশ করবেন না? কেন তিনি এটি ভাবলেন না যে সরকার যে প্রধান আছেন তিনি এই পরামর্শ দিয়েছেন? কেন এই জায়গায় কোথায়? এটা আমি মানে আমার মনে হচ্ছে রাষ্ট্রপতি পদটাকে হয়তোবা উনি বলছেন এ কারণে যে উনি হয়তোবা প্রাইম মিনিস্টারকে বলার মতো কারণ খুঁজে পাচ্ছেন না কোনো একটা কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গেজেট করার ক্ষমতা, এটা তো রাষ্ট্রপতির ক্ষমতা না, এটা তো আলটিমেটলি রাষ্ট্রপতির একটা সিগনেচার আসে, আর কিছুই না। এটা প্রসেস মতো ওখানে আসে, যেমন ইংল্যান্ডের কিং কোনো রং করে না, ইংল্যান্ডের কিং যে সাইন করে, বাংলাদেশের রাষ্ট্রপতি কোনো কোনো গুণ নাই, সিগনেচার করবেন। এবং এই জিনিসগুলোতে যেটা হয়েছে, যেমন ইন্ডিয়াতে যেটা হয়েছিল, এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, প্রধান বিচারপতির আসলে বলা উচিত ছিল যে সরকার এটা করে, এটা বলতে পারে উনি সাংঘর্ষিক অবশ্যই। এবং আমি এই যে আবার ফর্মালি তো ওইটাও বলতে পারেন না, কারণ আপনার ফর্মালি তো রাষ্ট্রপতি করছেন সিগনেচারটা, আপনি ইন প্রিন্সিপাল স্পিরিটে ইউ আর রাইট, বাট ফর্মালি বলতে গেলে রাষ্ট্রপতিকে বলতে হচ্ছে না। আমি যেটা মনে করি এখানে আপনার কথা শুনে সেই কথাটি বাতুলতা কিনা যে রাষ্ট্রপতির ক্ষমতা না, আসলে উনি রাষ্ট্রপতির কথাটা বলছেন, বাট মেসেজটা কিন্তু যারা পাওয়ার পেয়ে যাচ্ছেন উনি মানে ওই আড়ালটা তিনি নিচ্ছেন। সেখানে আমি আরেকটা জিনিস একটু ছোট করে অ্যাড করতে যেটা বলছিলাম শামীম হায়দার পাটোয়ারির কথা শুনে, যে দেখেন আমরা যত আইন কানুন সংবিধান যেভাবে বানাই, আসলে ফুল প্রুফ কিছু বানানো ডিফিকাল্ট, মানে মানুষের জন্য ইনকনসিস্টেন্সি থাকবে। এই ইনকনসিস্টেন্সি থাকে বলে ক্ষেত্র বিষয়ে এরকম ধরেন সিচুয়েশন ক্রিয়েটেড হয়, এবং এইগুলোকে আমি পজিটিভলি দেখি। এই সিচুয়েশনগুলো ইভেন্চুয়ালি এটাকে ফাইন টিউন করার স্কোপ তৈরি করে এবং আমাদের নতুন উপলব্ধি তৈরি করে। আমি এটাকে প্রগ্রেসের একটা জায়গা থেকে, আমার মনে হয় যে আপনি ঠিকই বলছেন। আমরা বিরতি নিয়ে একটি নতুন বিষয় ফিরে আসছি। সেই বিষয়টির মধ্যে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আপনারা জানেন যে কাজী রিয়াজুল হক আজকে গাইবান্ধা গিয়েছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাইবান্ধা গিয়ে উনি বলছেন যে মানে চিনি কলের সাহেবগঞ্জে খুকামারের জমি থেকে যে সাঁওতালদের উচ্ছেদ প্রক্রিয়া, সেটা আইনি প্রক্রিয়া হয়নি। তিনি বলছেন তদন্তের স্বার্থে এখন সব বলা যাচ্ছে না, তবে উচ্ছেদ ঘটনায় নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয়ে আপনাদের মন্তব্য একটু জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলছেন যে উচ্ছেদ ঘটনার নির্যাতনে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এই বিষয়ে আপনার ভাবনা একটু ভাবতে। না, এখানে তো এটা তো পুরো একটা ঘটনা যেটা গোটা বাংলাদেশের মানুষ এই বিষয়ে নিয়ে একমত, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ওই জায়গা থেকে যে তুলে এনেছেন, সঠিক কথাই বলেছেন। এবং এখানে গভর্নমেন্টের ভিতরে আমি মনে করি যে এক ধরনের এম্বারাসমেন্ট আছে। এবং আজকেও তো আমরা দেখলাম যে আজকে অথবা গতকাল যে আপনার যে প্রশাসককে আপনার কোর্ট ডেকে কিন্তু জেলা প্রশাসক কোর্ট ডেকে ইয়ে করেছে। তো এইখানে কিন্তু গোটা বাংলাদেশের মধ্যে একটা ইউনিটি আছে। এখন ওই স্থানীয় পর্যায়ে প্রশাসন যেভাবে আচরণটা করেছে এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। এটা কেউ এটা মানে ইয়ে করতে পারে না। বরং আমার মনে হয় যে এটা একটা প্রতিকারের ব্যবস্থা করা উচিত। এবং অবশ্যই এগুলো এটাকে নিয়ে আবার যদি ধরেন এক্সাজারেশনও আছে কিছু অতিরঞ্জন এটা সেটা এগুলোর বাদ দিয়ে আমার মনে হয় টু দ্য পয়েন্ট বিষয়টাকে অ্যাড্রেস করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এবং এই যে মানুষগুলো সত্যি মানে যারা আসলেই আপনার বঞ্চনার শিকার তাদের জন্য একটা কিছু করা উচিত। শামাওয়াবাদের কাছে জানতে চাইবো যে বিএনপি থেকে কারা যেতে পারেন, মূলত কোন বিষয়গুলি আপনারা সামনে আসতে পারেন সেই বিষয়ে আপনাদের ভাবনা, রাষ্ট্রপতির সাথে সংলাপের কথা বলছে, সেই বিষয়ে আপনাদের ভাবনা বা মানে যে চর্চাটা সেটা শুরু হয়েছে কিনা। আপনি আজকে যে কথা বলছেন ফরিদপুরে এক নির্বাচনী সংলাপে আপনি এই কথা বলেছেন যে স্বাধীনতার 45 বছর দেশে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয়, এটি দুঃখজনক, রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতির কথা আপনি বলছেন। সেক্ষেত্রে আপনার নিজের দলের ত্রুটি বিচ্যুতিগুলি নিয়ে আলোচনা হচ্ছে কিনা, যে কিভাবে একটি পার্মানেন্ট একটি ইনস্টিটিউশন তৈরি করা যায়? না, অবশ্যই ইন্টারনালি আমাদের তো এটা আলোচনা, এবং সেটা আলোচনা হচ্ছে বলেই কিন্তু দেশনেত্রী একটি প্রস্তাবনা সামনে রেখেছেন, সেটা অবশ্যই আলোচনায় আছে। এবং নির্বাচনকালীন সময় সরকার কিরকম হতে পারে, কারণ আমাদের বাস্তবতা হচ্ছে যে শুধু নির্বাচন কমিশন শক্তিশালী হলেই হবে না, সরকারেরও একটি নিরপেক্ষ একটা সরকারও ওই টাইমে থাকার প্রয়োজন আছে। কারণ যেই কারণে আমাদের পলিটিক্যাল কালচারে একটি মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আস্থা নাই, সেই জন্য এটা খুব দরকার আছে। এবং রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসার আগে অবশ্যই, যেহেতু আমাদের এটা অলরেডি ইন দ্য প্রসেস, আলোচনায় আছে, এবং অবশ্যই আমরা একটা শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন যাতে গঠিত হতে পারে সব দলের সাথে মতামতের ভিত্তিতে, সেটাই আমরা চাইবো, এবং সেই ভিত্তিতে আমরা কাজ করছি। বিশেষ আহমেদের পাটোয়ারি, অ্যাপারেন্টলি মহামান্য রাষ্ট্রপতি সবার কথা শুনেছেন, শুধু হোসেন মোহাম্মদ এরশাদের কথা শুনেন নাই। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে একটি বিধিসম্মত বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক, যারা সংসদের বাইরে আছে তাদের কথা বলার কোনো অধিকার নাই। বিষয়টিকে আপনারা কি দেখছেন যে মহামান্য রাষ্ট্রপতি না, বাংলাদেশের রাজনৈতিক দল বলতে তো সব রাজনৈতিক দলই বুঝাবে, তবে যেহেতু সেই মুহূর্তে আওয়ামী লীগ এমন একটি অবস্থানে ছিল যে বেগম জিয়া যখন একটি প্রস্তাব দিলেন উইদিন স্বল্প সময়ের মধ্যে সেটা আউটক্রেজিয়াসলি রিজেক্ট করে দেওয়া হয়, মানে সংলাপের কোনো সম্ভাবনা, কোনো দরজাই ছিল না। তো সেই ক্ষেত্রে হয়তো উনি এটা বলেছেন যে ছোট দরজা তৈরি হয়, একটা দরজা ছোট হলেও দরজা শুরু হোক, মর্নিং শোজ দ্য ডে। তো এটা আমাদের টানেলের পিছিয়ে আলো তো দেখতে হবে, কারণ টানেলের পিছিয়ে আলো না দেখলে তো দেশে জঙ্গিবাদ বাড়ছে, আরো অনেক সমস্যা আসছে, যে আলোটা না দেখা গেলে খুব খারাপ হবে। সেই আলোটা দেখা গিয়েছে এবং আরো বড় পরিসরে দেখা গিয়েছে। তো আমার তো মনে হয় যে এখন বিএনপিকে ডাকাটা এটা বিএনপির জন্য একটা ভালো রিকগনিশন, কারণ এট দ্য মোমেন্ট বিএনপি পার্লামেন্টের বাইরে আছে, এবং আওয়ামী লীগ তো বিএনপিকে কোনো দলই মনে করতো না বেশ কিছুদিন আগেও। এসএসএ অবশ্য মনে করছে, এসএসএমকে কোট করার লোভ সামলাতে পারছি না। বিএনপি মাত্র 8 বছর ক্ষমতার বাইরে, তাতেই তারা ছিন্ন ভিন্ন, শুধু টেলিভিশনের পর্দায় তাদের দেখা যায়, মাঠে দেখা যায় না। আমরা 26 বছর ক্ষমতার বাইরে থেকেও টিকে আছি, আমরা মাঠে আছি, শুধু টিকে আছি তা না, জনগণের হৃদয়ে আছি, টেলিভিশন পর্দায়ও আছি, আমরা বসে নেই, জনগণের মনের কথা আমরা জানি। এক্স্যাক্টলি, অবশ্যই তাই। অনেক ক্ষেত্রেই তো একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে যে 2001 থেকে 2006 বিএনপির কিছু ক্যারেক্টারগত পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছিল। তারা সুবিধাবাদী, ধনতান্ত্রিক, সম্পদশালী, হ্যাঁ, এই ধরনের একটা ক্যারেক্টারের নেতা কিন্তু সেই সময় বিএনপিতে অনেক বেশি আধিপত্য রাখতো। এবং আমি মনে করি বিএনপির মানে আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার পিছনে ওই নেতারা একটা বড় অংশ, কারণ তারা তাদের সম্পদগুলোকে কোনোভাবেই রিস্কে দিতে চায়নি। রাজনীতিবিদের অধিক সম্পদ হয়ে গেলে তারা রাজনীতি করতে পারে না, এটা একটা শতসিদ্ধ কথা। এটা অনেক ক্ষেত্রেই সত্য, যে কারণেই বিএনপি এতগুলো আন্দোলন করতে পারেনি, বিন্দুমাত্র প্রেশার ক্রিয়েট করতে পারেনি সরকারের উপরে। আজকে যা কিছু হচ্ছে আমি বলবো জাতীয় পার্টি তো ভালো দল, জাতীয় পার্টি একটু প্রেশার ক্রিয়েট করতো, জাতীয় পার্টি প্রেশার ক্রিয়েট অবশ্যই কিছুটা করেছে, কিছুটা না করলে আজকে এই পর্যায়ে আসতো না। একটা জিনিস তো আওয়ামী লীগ সংগত অবস্থান, না, আওয়ামী লীগের সংগত অবস্থান তো আছেই, সেটা আওয়ামী লীগের সাকসেস, কারণ আওয়ামী লীগ একটা কর্মীভিত্তিক দল, তাদের অনেক কর্মী আছে, তারা অনেক আন্দোলন করেছে, 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তারপরে আবার ফিরে আসছে। তো সেদিক থেকে তাদের একটা সুসংগত অবস্থান অবশ্যই আছে। জাতীয় পার্টি যে প্রেশারটা দিতে পারে, অবশ্যই আরো বেশি প্রেশার দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টি আসছে।
কারণ না। জাতীয় পার্টির সমর্থনেই 96 সালে আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় আসছে। Right. এটা আমাদেরকে সবার মাথায় রাখতে হবে না, এবং আমি একটু স্ট্র্যাটেজিতে বলি। এটা একটা অংশ হিসেবে থাকে। হ্যাঁ, আমি আপনার জাতীয় পার্টি তো এখন মানে একেবারে মানে অনার মানে অলংকার হলেও তো আছে সংসদে, একটি পার্ট তো আছে, আপনার এরশাদ সাহেবের ওয়াইফ তো আছে। তো এখন উনি যে আছেন ওনাদেরই তো ওনারা যদি যে মানে সাংবিধানিকভাবে ওনারা পার্লামেন্টের পার্লামেন্টের বা বিরোধী বিরোধী দল, তাদের তো উচিত নির্বাচন কমিশন নিয়ে আরো বেশি কথা বলা। তাদের তো উচিত এই যে একটু আগে মানবাধিকার যে আপনি যে সাবজেক্টটা তুললেন, এটা অনেক ক্রুশিয়াল সাবজেক্ট। নাসিরনগরে যেটা হয়েছে, সাঁওতালদের সাথে যেটা হচ্ছে, হ্যাঁ বিএনপির সরি জাতীয় পার্টির নেত্রীর কথা যদি আপনি শুনে থাকেন, জাতীয় পার্টির নেত্রী কিন্তু এইসব এগুলো বিষয়ে কথা বলেছেন। বলেন, হ্যাঁ। এইসব বিষয়ে খুব কথা বলেন, খুব গুরুত্বপূর্ণ মতামত দেন। আমরা তৃতীয় তাদেরকে বিশ্বে অ্যাবসলিউট আমরা মেজরিটি ইজ দ্য প্রবলেম। অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যদি কোনো সরকার থাকে, সেখানে আসলে বিরোধী দলের কোনো রোল থাকে না। এটা একটা বাস্তবতা আমি মনে করি। আর অ্যাবসলিউট মেজরিটি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন সংক্রান্ত আইনগুলো আওয়ামী লীগ 8-9 বছরে করেনি। এটা দায় কিন্তু আওয়ামী লীগ কাউকে চাপাই দিতে পারবে না। এটা কিন্তু সরকারের দায়, আওয়ামী লীগের দায়। সরি, আমি ইন্টারাপ্ট কিন্তু করলাম। কিন্তু কিন্তু অ্যাবসলিউট মেজরিটি থাকলে তৃতীয় বিষয়ে কাজ করতে পারে না, কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারি। আমরা বিএনপি কোনো দলেও নাই, আমরা কোনো কিছুতেই নাই, আমরাও তো অনেক কিছু বলি, কিন্তু জাতীয় পার্টিকে না, জাতীয় পার্টি না, অবশ্যই এখন সমালোচনা এরশাদ করছে। সাহেবের তো কোনো অপশন ছিল না। এরশাদ সাহেবকে জোর করে যদি হসপিটালে ভর্তি করে ওনার ওয়াইফকে নিয়ে বসিয়ে দেওয়া হয়, উনি কি করবেন? না, এরশাদ সাহেবের ওনারও জন্য তো- এরশাদ সাহেব আওয়ামী লীগের কাছে বেশি কৃতজ্ঞ, কারণ বিএনপি তাকে কারাগারে রাখে, আওয়ামী লীগ না, হসপিটালে রাখে। না, না, আওয়ামী লীগের কাছে উনি এখন বলে এত আওয়ামী লীগের কাছে এত কৃতজ্ঞ নয়, কারণ মামলাগুলার মূলা উনি ঝুলিয়ে ঝুলিয়ে ওনাকে ভয় রাখে। আপনারা আবার জেলেই রেখে হ্যাঁ, দিতেন, ওনাকে সেজন্য ভয় আপনারা রাখে। হ্যাঁ, এখন সেই জন্য উনি কি করবে? ওনারও কিছু করার নাই। রাইট। আমি মোহাম্মদ আরাফাত, আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচন কমিশন এর আগে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে আমরা কাজী রকিবউদ্দিন আহমেদকে পেয়েছিলাম, নির্বাচন কমিশনে আমাদের পেয়েছিলাম। আসলে আপনারা ভাবছেন কিনা, যারা চিন্তা করেন যে আসলে কিভাবে আমরা নির্বাচন কমিশনকে পেতে পারি, কিভাবে সব দলের মতের মধ্যে একটি ঐক্যমত আসতে পারে এরকম? দেখুন, নির্বাচন কমিশন নিয়ে একটা আইন হওয়ার কথা, এটা কিন্তু কোনো দলই করেনি, আওয়ামী লীগ এখন পর্যন্ত এটা হয়নি। কিন্তু আইনের কথা আবার বিএনপির পক্ষ থেকে বলাও হচ্ছে না। এটা একটা ভেরি ইন্টারেস্টিং, মানে বেগম জিয়ার যে প্রস্তাবনাটা এসছে সেখানে আবার আইনের কথা কিন্তু বলা হয়নি। খুব ইন্টারেস্টিং। আমি জানি না আইনটা করার ব্যাপারে খুব একটা আপনার ইন্টারেস্ট আছে কিনা, সেটা একটা জিনিস। বাট আইন যেহেতু নাই, সেক্ষেত্রে আমি বলি যে মন্দের ভালো হিসেবে সার্চ কমিটির যে আইডিয়াটা, যেটা কিন্তু অতীতে বিএনপির সময় সেই ঘটনাও ঘটেনি, নির্বাচন কমিশন জাস্ট গঠন করে দেওয়া হয়েছে। তো রাষ্ট্রপতি কিন্তু ওই যে আপনার জিলুর রহমান সাহেব, মরহুম জিলুর রহমান সাহেব কিন্তু তখনও সবগুলো দলের সাথে কথা বলে একটা সার্চ কমিটির মাধ্যমে, যেটা কিন্তু কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল না, একটা পজিটিভ জেস্চারের জায়গা থেকে এটা করা হয়েছিল। তো এখন কথাবার্তা বলে করার ছাড়া আর কি উপায় আছে? আর তো কোনো উপায় নাই, এখানে সবার ওপিনিয়ন নেই। তবে গতবারে যেটা হচ্ছে রকিবউদ্দিন সাহেবের নির্বাচন কমিশনের ক্ষেত্রে আপনার মনে থাকবে, বেগম জিয়া কিন্তু গিয়েছিলেন বঙ্গভবনে, কিন্তু ওনারা কিন্তু কোনো ওপিনিয়ন দেননি। না, ওনারা তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই ছিলেন, নির্বাচন কমিশনের ওনারা এক্স্যাক্টলি ওই কথাই বলেছিলেন যে ওনারা যেটা আপনি ডেকেছেন সেজন্য এসেছি। হ্যাঁ, ডেকেছেন, এসেছি, আমরা তত্ত্বাবধায়কের দাবি নিয়ে আন্দোলন করছি, এটা নিয়ে ওপিনিয়ন দেবেন। কিন্তু এখানে পলিটিক্যাল মিস্টেকগুলি হয়। নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা কিন্তু টাইম বাউন্ড ছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, ওটার জন্য বসে থাকার সুযোগ ছিল না। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ওরা করছেন, ওটা করতে পারতেন, কিন্তু এখানে একটা ওপিনিয়ন দিয়ে আসতে পারতেন। সো সাইমultaneously এরকম মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান তখন বেগম জিয়াকে বলেছিলেন যে আপনারা একটা কিছু নাম দেন, আমি সেটা নিয়ে ভাববো, সে এবং নাম দেওয়ার সেই সুযোগ দেওয়ার আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন না, এরকম না, উনি ওখানে অন দ্য স্পটেই উনি বলেছিলেন বটে যে আমি নাম কমপ্লিটলি দিব না। বলে আসছেন যে আমরা এটা নিয়ে কোনো ওপিনিয়ন দিতেই রাজি না, কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছি, এটার মধ্যে আমরা থাকতে রাজি না। হ্যাঁ, বরং উনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলেন, ওটা বলে আসেন। তো আমি যেটা মনে করি, সরি জি জি প্লিজ, আমি যেটা মনে করি যে ওখানে পলিটিক্যাল মিস্টেকগুলো যেগুলো হয়, যে যদি ধরেন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা ওই মুহূর্তে তারা করতেন, কন্টিনিউ করতেন, বাট যেটা আপনার একটা টাইমের সময়ের একটা বাধ্যবাধকতা আছে, ওখানে একটা ওপিনিয়ন যদি দিয়ে আসতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ তৈরি হতো আরো বেটার কিছু বা কিছু। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, আপনি কিন্তু একটা ওই যে সবার জন্য কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন, এটা আপনি মানে কোন ফর্মুলায় করবেন? সবার ওপিনিয়নে করলেও হবে না, তাও হবে না। আপনি মনে করছেন যে মানে কোনো আমি বলি এই জন্যই কিন্তু আলোচনায় বসার প্রয়োজন আছে, কোন ফর্মুলায় আপনি করবেন সেটার জন্য কিন্তু আলোচনা হতে পারে। আপনি মনে করছেন যে আলোচনা করে সেটি একটি সমাধান করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব, সব দলের সাথে আপনি, এবং সেই আলোচনায় আওয়ামী লীগেরও থাকতে হবে। আওয়ামী লীগ চিঠি না পেলে তো হবে না, সেই আলোচনায় আওয়ামী লীগের প্রতিনিধিও থাকতে হবে। আমরা আরেকটু একটা বিরতি নিয়ে আসি। আওয়ামী লীগকে কি সেজন্যই আলোচনা বাইরে রাখা হলো কিনা, যাতে আওয়ামী লীগ পরে আবার বলতে পারে যে আমি এটা মানি না? আওয়ামী লীগের তো আমি মনে করি, যেমন ধরেন ছোট্ট করে বলে নিই, নির্বাচন কমিশনের কোনো
কাজে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলে যেমন আপনার অভিযোগ করে না, ঠিক একইভাবে আওয়ামী লীগকে যে ডাকেনি, রাষ্ট্রপতির বিপক্ষে আওয়ামী লীগের অভিযোগ করা উচিত। আপনি না বলে যে আমাদের কেন ডাকেনি। আমি খুবই মানে রাষ্ট্রপতি যখন ডাকা শুরু করেছেন তারপর থেকে আমি খুব ডাকাটাই করছি কেন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইয়ে দিচ্ছি না, কারণ ওদের যা বলা সেগুলি মানে আলাদা বলে দিয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি। এই যে হাইপোথেটিক্যাল আসবে। ফিরিলাম আজকে বাংলাদেশে। শামা ওবায়দ, আপনি কি মনে করছেন যে সংলাপ করে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যাবে, যেটি আমরা সবার মনের মতো একটি নির্বাচন কমিশন পাবো কিনা? আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা যুগোপযোগী মানে সময় একটা প্রস্তাব দিয়েছেন, এবং এই প্রস্তাবের উপরে একটা প্ল্যাটফর্ম ধরে এটার উপরে একটা আলোচনা হতে পারে, এবং কি ফর্মুলায় নির্বাচন কমিশনার বাছাই করা হবে, নির্বাচন কমিশন গঠিত হবে, সেটারও আলোচনা হতে পারে, এবং সেই আলোচনায় সব দল, আওয়ামী লীগ সহ সব দল থাকতে হবে। আপনি দেখেন এই নির্বাচন, রকিবউদ্দিনের নির্বাচন কমিশন যে একটা অথর্ব নির্বাচন কমিশন, তারা নিজেরাই সেটা বহুবার প্রমাণ করেছে, এবং উপজেলা নির্বাচনে আমরা দেখেছি যে মাঝপথে উনি ভ্যাকেশনে চলে গেছে। আমরা ইউনিয়ন নির্বাচনে দেখেছি রক্তক্ষয়ী নির্বাচন হয়েছে, এবং তার পরের দিনই এক নির্লজ্জের মতো উনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি একদম একমত, কিন্তু আপনি আরেকটু আগে থেকে শুরু করেন। 5টি সিটি কর্পোরেশনে বিএনপি জিতেছে। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জেতার পরে আওয়ামী লীগ তখন রিয়েলাইজ করলো যে তাদের জনপ্রিয়তা ধস নামছে, এবং তাদের যদি মানে ক্ষমতায় থাকতে হয় তাহলে তাদের ছিনিয়ে নিতে হবে সব ভোট, এবং তারপর থেকে কিন্তু তারা ছিনিয়ে নেওয়া শুরু করলো। আমি শুধু একটু ছোট করে জিজ্ঞেস করি, 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মেয়র তারা একজনও কি এখনো আছে? নেই। আছে, খুলনায় মনি ভাই আছেন। না, তাদের তো সব সিলেটের বিরুদ্ধে মামলা হয়েছে, বরিশালের প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এবং তারা যারা তাদের দায়িত্ব পালন করতে না পারে সেটা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমি শুধু একটু জিনিস জানতে চাই যে 13 দফা যে প্রস্তাব, যেটাকে আপনি যুগোপযোগী প্রস্তাব বলছেন বেগম জিয়া, সেই প্রস্তাবগুলো আমি পড়ে দেখেছি। সেই প্রস্তাবের প্রত্যেকটা প্যারামিটারে কাজী রকিবউদ্দিন সাহেব পাস করেন। আমরা যে আরেকটা কাজী রকিবউদ্দিন সাহেবকে পাবো না, সেটি আমরা কিভাবে বুঝবো? না 13টা আপনি পড়ে দেখেন, 13টা একদম মানে উনি কোনদিন প্রাইম মিনিস্টার অফিসে কাজ করেন না। আপনি কিন্তু একটু আগে বলছেন যে এইটা যখন কাজী রকিবউদ্দিনকে বাছাই করা হয় তখন এটা সঠিক প্রক্রিয়া হয়েছিল নাকি? হ্যাঁ, আই এগ্রি যে বিএনপি কোনো নাম তখন দেয় নাই, ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম তারা কিন্তু কাজী রকিবউদ্দিন যে রাইট পারসন, এটাই কি সব দল একমত হয়েছিল? হয়নি। এবং কাজী রকিবউদ্দিন ওই ক্রাইটেরিয়ায় পড়লেও আমরা আরেকটা কাজী রকিবউদ্দিন চাই না। সেজন্যই উনি বারবার বলেছেন যে সকল দলের মতের মিল হতে হবে, যে যাকে আপনি পাটোয়ারির কাছে একটু যেতে চাই। পাটোয়ারি, আমি 13 দফার যে ক্রাইটেরিয়ান বলছিলাম, সেই 13টি ক্রাইটেরিয়ান নিয়ে কিন্তু আসলে কাজী রকিবউদ্দিন সাহেব পাস করে দেন। এখন কাজী রকিবউদ্দিন সাহেব যদি বিএনপির পক্ষ থেকে পাস করেন, আওয়ামী লীগ তো তাদেরকে লুফে নিবে। মানে এই ফর্মুলাটা আসলে কি হবে? না, এটা তো আসলে একটা জেনারেল ক্রাইটেরিয়া তো থাকবেই, গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি। তবে এটা অ্যাডভান্স প্রেডিক্ট করা মুশকিল, কে ক্রেডিবল হবে, ক্রেডিবল হবে না। এর সাথে সিস্টেমটা জড়িত হয়ে গেছে। যেমন সেখানে কিছু পাওয়ার নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় দিতে হবে, যেমন ডিসিএসপি দের ট্রান্সফার করার ক্ষমতা, মানে যদি অভিযোগ আসে সেটার ভিত্তিতে, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতো। কেয়ারটেকার গভর্নমেন্ট যে পাওয়ার, ডিসিএসপি দের কাজ তো তখন আমার ক্ষুদ্র চাকরি জীবনের অভিজ্ঞতা জানি যে তখন নির্বাচন কমিশনই ন্যস্ত থাকে, তাদের তো অবশ্যই ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন কখনো সেই ক্ষমতা এক্সারসাইজ করে না। আপনি যদি দেখেন এই মুহূর্তে স্বাভাবিকভাবে যেই সরকার থাকবে 64 জন ডিসি তার অনুগত বা তার লয়াল ব্যক্তিগুলো থেকেই দিবেন, বিশেষ একটি জেলার বা বিশেষ একটি ধর্মেরও হতে পারে, অথবা টিএনও যারা হবেন তারাও তার অনুগত হবেন। তো এই অনুগত লয়ালটির একটা মাত্রা কিন্তু তারা নির্বাচনে দেখানোর চেষ্টা করেন, সবসময় করেন, এবং সেটাই হয়েছে আমাদের স্থানীয় সরকার ইলেকশনগুলো। তবে হ্যাঁ, এটাও সত্য, সরকার পরিবর্তনের নির্বাচনে স্থানীয় সরকারের মতো এতটা দলীয় লজিরবৃত্তি হয়তোবা প্রশাসন করবে না, কারণ সরকার পরিবর্তন নির্বাচন হলো এক ধরনের নির্বাচন, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো হলো আরেক ধরনের নির্বাচন। সরকার পরিবর্তন নির্বাচনে স্বাভাবিকভাবেই একটা আমরা ট্রেন্ডস দেখেছি যে জনগণের ট্রেন্ডসটা যেদিকে থাকে, অনেক ক্ষেত্রেই প্রশাসনের ট্রেন্ডসটাও ওই দিকেই থাকে। আমরা 91 থেকে যদি ইলেকশনগুলো দেখি, কিছুটা মোটা দাগে বলতে পারি, এগুলো খুব ক্যাটাগরিক্যালি বলা যায় না। আরেকটা ক্ষমতা আছে, নির্বাচন কমিশন কি আর্মি ডিপ্লয় চেলে, মানে এটা কি রাষ্ট্রপতি দিতে বাধ্য থাকবেন কিনা, এটাও কিন্তু সংবিধানে বলেছে শ্যাল প্রকিউর, বাট এটা কিন্তু কার্যত কখনো নির্বাচন কমিশন আগ বাড়িয়ে চায় না। যখন মনে করে সরকার দিবে, সেই গণপ্রতিনিধিত্ব আদেশটাই আমাদের দর্শকদের যদি একটু বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের মধ্যে একটু পরিবর্তন এসেছে না? আর্মিকে কি আসলে সেই যাদেরকে চাইলেই শেল প্রকিউর তাদের মধ্যে আর্মি পড়ে কিনা? এটা আসে না, আর্মি তো পড়ে না, এটা একটু কনফিউশন আছে। কারণ কিন্তু আর্মিকে তো আমরা সব দেশের সকল কাজে আমরা আর্মিকে জড়াচ্ছি। আমরা আমাদের যে ভোটার আইডি কার্ড সেই প্রজেক্ট করেছে আর্মি। নির্বাচনে কি আপনি আর্মি চান? না, না, আমি এই পয়েন্টটা উনি যেটা তুলেছে আমি এটা একটু ক্লিয়ার করি। যেহেতু আমাদের এই 13 দফার যেই প্রস্তাব, এখানে কিন্তু
একটা আর্মির কথা বলা আছে, Right. তাই না, যেটাকে নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে। Magistracy চাইছে। হ্যাঁ, চেয়েছে। কেন চেয়েছে? আমার কথা হচ্ছে একটা একটা বেসিক কথা, বাংলাদেশের জনগণের কিন্তু প্রশাসনের উপর আর আস্থা নাই, র্যাব, পুলিশ, বিজিবির উপরে কোনো আস্থা নাই। Right. এবং আমরা দেখেছি, আমি সব বাদ দিলাম, আমার নির্বাচনী এলাকায় দেখেছি যে ম্যাজিস্ট্রেট অন্যদিকে তাকিয়ে থাকে, আপনার আপা, আমরা একটা আওয়ামী লীগ বিরতি নেই, film আছে। বিরতির পর ফিরে এসে আরাফাত ভাইকে এটা বলবো। আমি আপনাকে একটা জিনিস এটা বলতে চাই যে ম্যাজিস্ট্রেটের উপর আস্থা নাই, পুলিশের উপর আস্থা নাই, আর্মির উপর আস্থা আছে। আর্মির উপরে দেশের মানে জনগণের শেখ হাসিনা তাদেরকে বদলাই দিতে পারলেন, শেখ হাসিনাকে বদলাই দিতে পারলেন, আর্মিকে বদলাই দিতে পারলেন না। মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু আর জনগণ মনে করে যদি আর্মি মাঠে থাকে নির্বাচনকালীন সময়, তাহলে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিয়ে আসতে পারবে এবং সেই ভোট সুষ্ঠুভাবে গণনা হবে। আচ্ছা, সে তার মনে করে, মানে সেটা হচ্ছে মনে করে যে যদিও আর্মির বস আবার শেখ হাসিনাই বটে, কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস না করা গেলে আর্মিকে বিশ্বাস করা যায়। আর্মিকে বিশ্বাস, কারণ আর্মি আমাদের দেশে আর্মি একটা ঐতিহ্যবাহী মানে সংস্থা। মানে আর্মি পারসেপশন কিন্তু perception হচ্ছে যে আর্মি কিন্তু সবসময়- আমি এটাতে শামাপার সাথে কিছুটা একমত। আমরা বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর ফিরে এসে নির্বাচন কমিশন এবং পাশাপাশি সেনা নিয়োজনের ক্ষেত্রে মানে সরকারের এত মানে সরকার চায় না কেন সেনা নিবেদন করলে সরকার অসুবিধাটা কোথায়? আমরা মনে করতে চাই যে এই রকিবউদ্দিন কমিশনের আগে যখন নারায়ণগঞ্জে এর আগে ইলেকশন হয়েছে, সেই কমিশনেও কিন্তু আসলে সেনা চাওয়া হয়েছিল, দেওয়া হয়নি। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মোহাম্মদ আরাফাত, আর্মি থাকলে কি অসুবিধা? আসলে নারায়ণগঞ্জের ইলেকশনের কথা সমাপন আচ্ছা, বলছিলেন। আর্মি নিয়ে আমি বলছি, আমার আগের বিষয় নিয়ে একটু বলা আছে জি। যে আসলে একটা ভালো নির্বাচন কমিশন আমরা কিভাবে পাবো। এখানে কিন্তু অন্য জায়গায় সমস্যা আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে আলোচনা করি না, আমি ওই বিষয়টা আনবো। আর্মি বিষয়ে দেখেন, দিলে কি সমস্যা সরকারের কি সমস্যা? আর্মি তো চাবে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের চাইলে দেয় না সরকার, নট নেসেসারি। 2011 তে দেয় না এটা ঠিক না, নারায়ণগঞ্জে। এটাও ঠিক না। আপনার শামসুল হুদা সাহেব কিন্তু এটা ক্লারিফাই করেছেন এবং এটা অন রেকর্ড আছে, টিভিতে আপনি দেখলে উনি কিন্তু বলেছেন যে ইট ওয়াজ আ মিসকমিউনিকেশন, দে ডিড নট নিড ইট ইভেন্চুয়ালি। প্রধানমন্ত্রী কিন্তু দেশে ছিলেন না, আপনার মনে আছে, তখন বাইরে ছিলেন, এবং ইট ওয়াজ উনি কিন্তু পুরো দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে উনি ক্লারিফিকেশন দিয়েছেন যে ইট ওয়াজ নট দ্য ফল্ট অফ দ্য গভর্নমেন্ট, যে উনি চেয়েছেন গভর্নমেন্ট দেয়নি, গভর্নমেন্ট দিতে বাধ্য ইলেকশন কমিশন চাইলে, এবং উনি কিন্তু এটা পুরো ক্লারিফিকেশন পরবর্তীতে দিয়েছেন। ওনার সাথে কমিউনিকেট করেও জানতে পারবেন যে ইট ওয়াজ আ বিট অফ মিসকমিউনিকেশন, যে কারণে তারা যে সময় যে আপনার যে রুলস ফলো করে জিনিসটা করার কথা সেখানে একটা গ্যাপ ছিল, যে কারণে জিনিসটা এক্সিকিউট করা যায়নি। এটা কিন্তু ক্লারিফিকেশন দিয়েছেন, আমার ক্লিয়ারলি মনে আছে। এটা ফার্দার আপনি একটু ঘেটে দেখতে পারবেন। এবং শামসুল হুদা সাহেবকে আমার মনে আছে টিভিতে সামনে দাঁড়িয়ে উনি এটা পুরো ক্লারিফিকেশন দিয়েছেন। কিন্তু ধরেন তারপরে যদি বলি যে ওখানে আর্মি ছিল না, ইলেকশন কি সুষ্ঠু হয়নি? নারায়ণগঞ্জ ইলেকশন তো একটা সুষ্ঠু ইলেকশন হচ্ছে, যদিও তৈমুর সাহেব আপনার শেষ মুহূর্তে সরে গেছেন, যেটা বিএনপির একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল সরে যাওয়া, যদি এখন সেখান থেকে একটু সরে আসছে বিএনপি। আচ্ছা, কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলি, এই যে আপনি বললেন না বেগম খালেদা জিয়া যে প্রস্তাবগুলি দিয়েছেন, সেই প্রস্তাবে ফলো করে আপনি রকিবউদ্দিন সাহেব কিন্তু ম্যাচ করে যায়, আরেকজনও ম্যাচ করবে, তাকেও আবার পছন্দ হবে না। বাংলাদেশে একটা ইলেকশন সুষ্ঠু হলো কি হলো না, আমি সব ইলেকশনের কথা বলছি না, কিন্তু যেমন ধরেন জাতীয় ইলেকশন যেটা হলো, এটা তো আপনি কোনো আদর্শ ইলেকশনে মাপকাঠিতে মাপতে পারবেন না, কারণ এখানে বিএনপি ছিলই না, হ্যাঁ, এবং এখানে অনেক জায়গায় কন্টেস্ট হয়নি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা জানি না যে মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে বেগম জিয়া যদি যেতেন, তার যে অফারগুলি ছিল যে আওয়ামী লীগ বিএনপি মিলে যে ক্যাবিনেট, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে দেয়া, এই সবকিছু বিএনপি মেনে নিয়ে ইলেকশনে আসলে কেমন ইলেকশন হতো, তখন একটা আসল পরীক্ষা হতো ইলেকশন কমিশনের। সে পরীক্ষা হওয়ার তো দেওয়ারই সুযোগ পায়নি। এটা একটা যে ইলেকশনটা হয়েছে তো বিএনপি তো আসেনি ইলেকশনে। কিন্তু আপনাকে আমি যদি বলি, এই ইলেকশন কমিশনের আওতা মানে অধীনেই কিন্তু গাজীপুর, বরিশাল, সিলেট, না, সেটা আরেক অধ্যায়, দুই অধ্যায় সম্পূর্ণ ভাগ। গাজী রকিবউদ্দিন এবং তার নির্বাচন কমিশন পরবর্তী পর্যায়ে যেটি, আমি সেখানে সেটি শামাপাই ভালো বলেছেন যে বিদেশে গিয়ে উনি ছিলেন, বিদেশে থেকে গেলে ভালো হতো। না, সেটা তো ধরেন যোগ করে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি যে এখানে পয়েন্ট আউটটা করতে যাচ্ছি, আপনার একটা ইলেকশন ভালো হয়েছে কি হয়নি, হ্যাঁ, এটা প্যারামিটার। আমি আবার বলছি, জাতীয় ইলেকশনটা কিনা আমি এখানে আনছি না, যে কারণে আমি এতগুলি কথা বললাম। সেটা প্যারামিটার যদি একমাত্র এটা হয় যে আপনার বিরোধী পক্ষ জিতে গেলে ইলেকশন ভালো হয়েছে আর বিরোধী পক্ষ হেরে গেলে ইলেকশন খারাপ হচ্ছে, তাহলে আপনি জীবনে ওই ইলেকশন ভালো পাবেন না। আমি টেলিভিশনে সরাসরি দেখিয়েছি, কোনো ভোটার ছিল না, সেখানে ভোট দেয়া হচ্ছে। আমি ইলেকশনে সরাসরি দেখিয়েছি 4টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলো, 3টার সময় জাতীয় ইলেকশনের কথা বলছেন? না না, আমি স্থানীয় নির্বাচনের কথাই বলছি, স্থানীয় নির্বাচনের কথা বলছি। দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের কথা বলছি আমি, তৃতীয় পর্যায়ের উপজেলা পরিষদ, যে 4টা পর্যন্ত ভোট দেওয়ার কথা থাকলো, 3টা বাজে ভোট বন্ধ করে ব্যালট বাক্স নিয়ে চলে গেছে। হ্যাঁ, দেখেছেন। এবার এখানেও আপনাকে আসি, এই যে যেগুলো আপনি দেখেছেন, এটা যে এন্টায়ার ইলেকশনটা কত পার্সেন্ট? না, সব জায়গায় তো আমার পক্ষে থাকা সম্ভব না। এখানে আপনাকে বলি, এইটা নিয়ে আমরা ঘেটে দেখেছি, বাংলাদেশে যতগুলো ইলেকশন হচ্ছে এবং যেগুলোকে সুষ্ঠু ইলেকশন হিসেবে ধরে নিয়েছি, সেসব ইলেকশনের মধ্যে আপনার 5%-এর মতন ত্রুটি বিচ্যুতি
থেকে গেছে, দেখা গেছে এই যে ঘটনা আপনি দেখেছেন এরকম ঘটনা ঘটেছে, বা তারপর এন্টায়ার ইলেকশনটাকে আমরা সুষ্ঠু ইলেকশন হিসেবে ধরে নিয়েছি। কিন্তু গণমাধ্যমের যে বিষয়টা হয়েছে, যেটা খুব রাইটলি সো গণমাধ্যম যেটা করে, যেখানে বিচ্যুতি আছে সেখানে তো সে যাবে, যেখানে ভালো হচ্ছে সেখানে যে কি করবে, যে কারণে আপনাদের যেটা হয় যে 5% যেখানে যেখানে এই যে ঘটনাগুলি বললেন সেখানে ক্যামেরাগুলি ফোকাসড হয়ে থাকে সব গণমাধ্যমের, মনে হয় যে গোটা বাংলাদেশে 100% ইলেকশন এরকমই হয়েছে, অথচ ওটা হয়তো 5% ঘটনা। যে কারণে আমি আপনাকে বলতে চাই আমাদের, হ্যাঁ আমার কথা একটু মানে একটু মানে ওপেন মাইন্ডে শোনেন, আমি যেটা বলতে যাচ্ছি যে পলিটিক্যালি আমরা অনেক তর্ক বিতর্ক করতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমার বিবেচনা আমি দেখেছি সত্যিকার অর্থে কোনো প্যারামিটার সেট করতে পারিনি আমরা যেটাতে মেপে আমরা বলতে পারবো এই ইলেকশনে সরকারি দল জিতুক বা বিরোধী দল জিতুক ইলেকশনটা 10-এ এত পাবে, ভালো হয়েছে অপেক্ষাকৃত, বা এই ইলেকশনে 10-এ 5 পাবে। তাহলে আমরা বলতে পারতাম এই ইলেকশনে সরকারি দল জিতেছে কি হয়েছে, এটা 10-এ 8 পাবে, এটা ভালো হয়েছে, বা এটাতে বিরোধী দল জিতেছে হেরেছে তো কি হচ্ছে, এটা ভালো হয়েছে, রাইট? এখন দেখা গেছে সরকারি দল যেই হেরে যায় সারাদিন আমরা অনেক ধরনের অভিযোগ করি, যেই হেরে যায় সরকারি দল বিরোধী পক্ষ জিতে গেছে সন্ধ্যা পর থেকে সবাই চুপ, এই আপনার সুজন বলেন, এই আপনার মানে সুশীল সমাজ বলেন, বিরোধী পক্ষ বলেন, মানে ইলেকশন ভালো হয়েছে বলে গ্রহণ করেনি। তো এই একমাত্র যদি প্যারামিটার এইটা হয় যে কে জিতবে কে হারবে তার উপরে ইলেকশন কমিশন ভালো না খারাপ বলবো, ইলেকশন ভালো না খারাপ, দেন ইট ইজ স্যাড, উই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্যারামিটার। আমরা যদি মানে আমি জানি না, মানে আপনি গণমাধ্যমের কথা বলছেন, গণমাধ্যম যে 5%-এর জায়গাটা দেখায় সেটা কিন্তু র্যান্ডম ভিত্তিতে নিয়ে আসে, সেটা কিন্তু সে আগে থেকে জানে না যে ওখানে দুষ্টামি হবে। I don't agree. গণমাধ্যম খবর পেয়ে যায়, গণমাধ্যম যে আমি কিন্তু আপনি একটা গণমাধ্যমের খবর রাখেন, আমি সবগুলো গণমাধ্যমের খবর রাখি, আমি আমার গণমাধ্যমের কথা বলি যে আমি এইজন্য আমি বলছি আমি 20টা জায়গা নো I don't agree with you. গণমাধ্যম the way they operate, গণমাধ্যমের মধ্যে আপনার তারা খোঁজ ইনফরমেশন এর ডিসেমিনেশন হয়, যখন তারা খবর পায় তাদের তো একটা বিশাল নেটওয়ার্ক আছে, যখনই খবর পায় কোথাও খারাপ কিছু হচ্ছে আমি বলি যে কোথায় খারাপ কিছু, আমাদের টেলিভিশনের জন্য এটি একটু জটিল, আমাদের টেলিভিশন হচ্ছে আগে থেকে ফিট পয়েন্ট নিতে হয়, যেখানে আমাদের লাইভ কানেক্টিভিটি দেখাতে হয়। আমি 20টা জায়গায় সারা বাংলাদেশের র্যান্ডম ভিত্তিতে পিক করেছিলাম, সেই 20টা জায়গায় আমাকে আগে ফিট পয়েন্ট নিতে হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আমি 2 দিন আগে ফিট পয়েন্ট নিয়েছি, সেখানে আমি দেখেছি নির্বাচন খারাপ হয়েছে। আবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, 30 সেকেন্ডস এটা বলি, আমি একটা দেখাই, আমি দেখছি একটা গণমাধ্যম আপনার 20টা কেন্দ্রের মধ্যে 3টা কেন্দ্রকে প্রচন্ডভাবে হাইলাইট করছে যেগুলোতে আসলে কিছু বিচ্যুতি ঘটেছে, আর বাকি 17টা কেন্দ্র ঘুরে দেখছি ওই 3টা সহ যেগুলোতে আসলে সুষ্ঠু ইলেকশন হচ্ছে ওখানে যাচ্ছেই না। এটা তো আমরাও দেখছি, তাহলে এটা কেন হচ্ছে? তারাও কি আপনি বলবেন এই 17-20টার মধ্যে ওই 3টা র্যান্ডমলি তারা ওই 3টাই পেল যেখানে একটু বিচ্যুতি হয়েছে? আমার মনে যে আমরা এটা নিয়ে আসলে আলাদা তর্ক করতে হ্যাঁ, এটা আলাদা তর্ক হতে পারে, আলাদা সাবজেক্ট, কিন্তু একটা কথা বলতে চাই, আপনি যে বললেন যে শুধুমাত্র 5% জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, 95% জায়গায় ভালো, এটা আমি এটাকে মানে আপনি একজন শিক্ষক মানুষ, আপনার আসলে আরো স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলা উচিত। আরেকটা কথা আমি বলি, এমনও জায়গায় আছে যে যেসব জায়গায় মিডিয়া যেতে পারে না, সেই সব জায়গাও কিন্তু উল্টাপাল্টা ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু ফোকাস না, হয়তো কোনো কারণে সেখানে মিডিয়া যেতে পারে নাই, সেটা ওরকম ঘটে, সেই স্ট্যাটিস্টিক্সও কিন্তু আমাদের কাছে ওরকম ভাবে নেই, আপনার কাছেও নেই। আপনি শুধু মিডিয়া যেখানে গেছে, আমি তো বলবো মিডিয়া যেখানে গেছে সেগুলো তো ঘটেছে, এরকমও অনেক ঘটনা অনেক জায়গায় আছে যেখানে মিডিয়া যেতে পারে নাই, কিন্তু ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, পুলিং এজেন্টরা মার খেয়েছে, ওখানে অনেক বাজে ঘটনা ঘটেছে, এরকম অনেক জায়গা আছে। সুতরাং জাস্ট আমরা পত্রিকায় যা পড়ি বা আপনি মিডিয়া থেকে যা জানেন তার চেয়ে অনেক বেশি বাজে ঘটনা ঘটে নির্বাচনের সময়, এবং সেটাই বাস্তবতা। আজকে আমি শুধু একটি কথা বলবো যে আমাদের সুষ্ঠু নির্বাচন হতে হলে শুধু নির্বাচন কমিশন হলে হবে না, আমাদের একটা মানে নিউট্রাল নির্বাচন কমিশন লাগবে। অ্যাট দ্য সেম টাইম নির্বাচনকালীন সময় এমন একটি সরকার হতে হবে যার অধীনে, যেমন আপনি যেমন রকিবউদ্দিনের কথাটা টেনে আনলেন যে 13 দফায় রকিবউদ্দিন পাশ হয়, তাহলে তো আমাদের ওই কিসিমের লাভ নাই। তাহলে আমাদের একটা সমন্বয় লাগবে, যে আমাদের সরকারও হতে হবে একটি বিশেষ টাইপের সরকার, সেটাও আলোচনা হতে পারে। এবং বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে এখন আমরা নির্বাচন কমিশন এবং ডিউ টাইমে আমরা নির্বাচনকালীন সময় কি ধরনের সরকার হওয়া উচিত সেটার প্রস্তাবনাও বিএনপি দিবে, এবং বিরোধী দল থেকে আমরা আশা করব যে নির্বাচন আগের দিন আপনারা মানুষ পুড়িয়ে দিবেন না। যাই হোক, মানুষ হলো আরাফাত ভাইদের দল পোড়ায়, দোষ দেওয়ার সুযোগটা দিবেন না। নির্বাচনের আগে দেখা গিয়েছে বিএনপি 58% ভোট পেয়েছিল,
5 কোথায় জানুয়ারি দেখা গেছে? মানে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে ভোটগুলো হয়েছিল টোটাল আচ্ছা। এবং সবগুলোতে জিতেছিল নাকি সব তো জিতেছিল হ্যাঁ। 5 ওটা তো জানুয়ারি হেফাজত। হতে 10,000 পারে। মানে এটা কারণ হতে যাই পারে না। কারণ যাই এখন ভাই এখন হেফাজতে আপনারা 5 এত বলে জানুয়ারির রাখছেন, পরে এত দেখা বলে- গেল এত কথা আলাদিনের বলবেন। চেরাগের মতো পুরো জিনিসটা উল্টে 80% স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ জিতে গেল। এটা কারপুরচুপি ছাড়া কোনোভাবেই সম্ভব না। 80% না, ফ্যাক্টরটা আপনি কিন্তু মাঝখানে ওই যে অগ্নি সন্ত্রাসটা বলে যাচ্ছে না, সেটা ঠিক আছে। যখন আপনি মানুষকে সরাসরি যে পৃথিবীর- আজাদে পুড়ে মারবেন পৃথিবীর কোনো সেই দেশে- 58% একটু 80% 20% আসতে পারে। আমি শেষ করে দিচ্ছি, পৃথিবীর জি। কোনো দেশেই রানিং গভর্নমেন্ট এইভাবে করে জনপ্রিয়তা বাড়াতে পারে না। এটা ইম্পসিবল। দ্য ফ্যাক্ট ইটসেলফ শোজ যে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা আওয়ামী লীগের এখন ড্রাইভিং হুইলের থেকে তাদের দায়িত্ব এটাকে ফিরিয়ে নিয়ে আসা। এটা আমার এবং personal আমার view। কাছে মনে হয় যে তাহলে আমি একটু বলি একটা ছোট করে এই যে আপনি 10 যেটা সেকেন্ড বললেন বলেন, 10 সেকেন্ড এই যে সম্ভাবনা যেটা বললেন দিস ইজ অলসো ইনকারেক্ট বিকজ পৃথিবীর কোন দেশে আমরা একটা ট্রেন্ড অ্যানালিসিস করে দেখেছি বিরোধী দলের থেকে এত আনপপুলার হয় না এই যে অগ্নি সন্ত্রাসটা করে যে ঘটনা ঘটেছে পৃথিবীর অন্য কোনো দেশে তো এই ঘটনা ঘটে না এবং আপনি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লেটেস্ট পোলটা দেখেন শেষ কথা বলে আপনাদের 5 সেকেন্ড সময় আছে। Democracy International আর আমার ভাই বেশি বলে আপনি দিচ্ছি বলে বিশ্বাস আচ্ছা, করেন আমি- 5% ভোট এখন? জি। আমি ও, বলি আপনি কি আমি বিশ্বাস বলি করবেন যেটা যে উনি বলবেন এখন- সেটা নাকি এখন একটা ডেমোক্রেসি যেই সরকারের সেটা করবেন যেই Democracy সরকারের Watch এটাকে আমলে 50% বলেছে। এমন ভাবে Democracy Watch না, আপনার sorry, Democracy International। যেই সরকারের আমলে কোন ধর্মের লোকজন নিরাপদ না, যেই সরকারের আমলে মানে খুন, কেউই গুম, নিরাপদ না। চরম স্বেচ্ছাসেবক লীগের লোক গতকালকে দেখলাম যুবলীগের লোক স্বেচ্ছাসেবক লীগকে মেরে ফেলেছে। আবার যুবলীগের হ্যাঁ, লোকরাও মেরে পড়ে থাকছে, পুলিশ মেরে ফেলে। পুলিশ মেরে আর ফেলেছে। আমরা- এই বাস্তবতায় কেউ আওয়ামী লীগের নিরাপদ আসলে পুলিশের কাছে। মোহাম্মদ আরাফাত কেউ নিরাপদ এবং না। শামা ওবায়দ এবং বেশা শামাদের পরে আপনার অনেক ধন্যবাদ দিয়েছি। আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।